ডক্টর ইউনূস ধরেন আমি তো 10-এর মধ্যে 4 দিলাম, কিন্তু একটা ইলেকশনটা যদি করে ফেলতে পারেন, ইলেকশন তো হবেই, আজ হোক কাল হোক, ভালো হোক মন্দ হোক, যত ভালো চাইছি তত ভালো না হোক, তার চাইতে কম হোক, অথবা যেরকম চাইছি সেরকম ভালো ইলেকশন হোক, ইলেকশনও হবেই এবং সরকার বদলাবেই। যে আমি মন্ত্রী হলে কেমন হব, এইরকম সার্টিফিকেট না হতেই ভালো। মানুষ সুযোগ না পেলে ভালো থাকে, সুযোগ পেলে কেমন হয় তা তো জানেন না। আমি নিজের প্রতি আস্থাশীল, এরকম সুযোগ পাইনি তা নয়, অনেক বড় সুযোগ টানেনি, যাইনি। হয়তো আপনাদের এই আশার প্রতি আমি শ্রদ্ধা রাখতে পারবো। এই কথা বলে শুরু করি, যারা সভাপতি, অনেক বিদগ্ধ লোক এখানে আছেন, সবার নাম বলছি না, কারণ বক্তৃতা শুনে আমার মনে হয়েছে যে তাদের থেকেও আমার অনেক শেখার আছে। আলাদা করে নাম বললাম না। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বিষয়টা এখানে যেভাবে তুলে ধরা হয়েছে এটা অনেক বড় হয়ে যায়। মানবাধিকার মানে মানুষের অধিকার তো জন্ম থেকে শেষ পর্যন্ত। একটা সরীসৃপ যখন জন্ম নেয় বা ডিম ফুটে বেরোয়, যেরকম করেই হোক, ও কিন্তু নিজেই চলতে শুরু করে দেয়, তার কোনো পারভারিশ করতে হয় না। কিন্তু মানুষ জন্মাবার পরে বাবা মার দায়িত্ব তাকে মানুষ করে গড়ে তোলা। ও তো কিছুই করতে পারে না তখন, শিশু যে আজকে ভূমিষ্ঠ হলো, ওটাও তার অধিকার। পারিবারিক অধিকার বলেন, সামাজিক অধিকার বলেন, মানে এরকম করে আমি যদি অধিকারের উপরে বলি অনেক লম্বা কাহিনী হবে, যাচ্ছি না ওদিকে। একইভাবে বলি, ধরেন প্রতিহিংসার কথা যে বলছেন, মাঝে মাঝে তো মানুষ প্রতিহিংসা পছন্দ করে। মানে হঠাৎ করে এটা দেখে কথা বলবো আমার মনের মধ্যে আসলো, কেউ আক্রোশ ছবি দেখেছেন? এরকম অনেকগুলো ছবি ইন্ডিয়াতে আছে। মানে আপনার মনে হবে এই প্রতিশোধ দেওয়াটাই যুক্তিযুক্ত। আচ্ছা ধরেন 5 তারিখে শেখ হাসিনা যদি পালিয়ে না যেতে না পারতেন, বাংলাদেশে থাকতেন, তাহলে কি হতো? ক্যান্টনমেন্টে শেল্টার দিয়েও রাখতে পারতেন না। অনেকে দেখি যে মাঝে মাঝে পত্রপত্রিকায়, ফেসবুকে লেখে, সামরিক বাহিনীর কথা বলে, সামরিক বাহিনীর অফিসার বলেছেন এতজনকে আমরা শেল্টার দিয়েছিলাম, তো শেখ হাসিনাকে কেন রাখলেন না? আমার কাছে মনে হয় এরশাদের যখন পতন হয়েছিল তখন মানুষ দৌড়াচ্ছিল এয়ারপোর্টের দিকে, কারণ গুজব একটা হয়েছিল যে এরশাদ পালিয়ে যাচ্ছেন বিমানে করে। তো তখন যদি এরকম থাকে, তাহলে শেখ হাসিনা জীবিত মানে বাংলাদেশে যদি থাকতেন, তাহলে মানুষ কি করত? ওই যে প্রতিহিংসা, মানে ওনার কোনো চিহ্ন পেতেন আমি মনে করি না। ওই প্রতিহিংসার কথা কি বলবেন? না, আমি প্রতিহিংসার পক্ষে অ্যাডভোকেসি করার জন্য কিন্তু বলছি না, আমি শুধু বলছি যে বিষয়টা এটাও এত বড়, আমি ওই দিকেও যেতে চাচ্ছি না। কিন্তু টাচ করলাম, আপনারা একটা সাবজেক্ট নির্ধারণ করেছেন, আমার তার প্রতি সম্মান জানানো উচিত। সেই কারণে দুটো বিষয় ইতিবাচক পরিণতি হতে পারে যদি গভর্নেন্স ভালো হয়। মানে ধরেন যখন আমরা বনে জঙ্গলে থাকতাম তখন তো আর কেউ মানবাধিকারের কথা বলেনি। যখন এমনকি আমরা সভ্য হইনি তখনও মানবাধিকারের প্রশ্ন আসেনি, বা তখন প্রতিহিংসা, হিংসা এগুলোই জায়েজ ছিল। মানে সিংহ খুব প্রতিহিংসা প্রাণী, এই কথা কি কেউ বলবে? ও তো বনের রাজা, ও যা বলে তাই। মানুষও যদি ওই পর্যায়ে থাকতো, টারজানের মতো হয়ে যেত, তাহলে তো ওটাই নিয়ম হতো। এই জন্যে এই দিকে যাওয়ার বদলে আমি বলছি যে কেবলমাত্র মানুষ যখন বুঝতে শিখলো, মানুষ যখন জ্ঞান অর্জন করলো যে তার সমাজবদ্ধ হওয়া দরকার এবং শেষ পর্যন্ত রাষ্ট্র গঠন করলো, তখন সেই রাষ্ট্রই তার এই সব কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিল। আমি রাষ্ট্রকে দেব তাই যা রাষ্ট্রের প্রয়োজন, আর রাষ্ট্র আমাকে দেবে যা আমার প্রয়োজন। এই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়েই রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই রাষ্ট্রকে পরিচালনা করে কে? রাষ্ট্রকে চালিয়ে নেয় কে? যারা ক্ষমতায় থাকে। তার মানে ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে সেই রাষ্ট্রের চরিত্র কেমন। ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে আপনার মানবাধিকার থাকবে কি না, আপনার প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসাই সমাজের মধ্যে থাকবে কিনা।
দেখেন, আমরা বলি না আশরাফুল মাখলুকাত, কিন্তু একদম জন্মটাই যদি ধরেন, হাবিল কাবিলের মধ্যে মারামারিতে এক ভাই আরেক ভাইকে মেরে ফেললো কেন? ওটাও তো এক ধরনের হৃদয়ংসা, লালসা, এবং তার কারণে খুন। এবং এরকম করে যদি দেখেন, তাহলে মানুষ সম্ভবত প্রাণীদের মধ্যে সবচেয়ে হিংস্র, সম্ভবত। অনেকে এরকম বলেন। আমি ভুল জায়গাতে যাই। রাষ্ট্রটা তাহলে কীরকম চান? রাষ্ট্রটা কীরকম চান মানে বলতে হবে সরকারটা কেমন চান। এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, মানে আমি প্রায় পারলে সব জায়গায় বলি, সময় একটু বেশি লাগলেও সুযোগ পেলে বলে ফেলি, মানে একটা বিস্ময়কর ঘটনা ঘটল। এই সময় আফ্রিকাতে জেনজি বা জেনজেডের আন্দোলন চলছে। উগান্ডার যুবকরা লিখছে, এই অধঃপতিত জীবনযাপনের চাইতে সাহস দেখাতে চাই। ওই সাহস ওরা কতখানি দেখাতে পেরেছে সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। ওই সাহস আমাদের রাজনৈতিক দলগুলো দেখাতে পারেনি। যেই দল ছিল সবার আগে, সবার উপরে, সবচেয়ে জনপ্রিয়, সেই দল ওই অভ্যুত্থানে নেতৃত্বের বদলে সাইড লাইনে চলে গেল। এখনো সাইড লাইনে আছে। সাহস করে দাঁড়িয়ে গেল, এবং সে অসাধারণ সাহস। মানে আবু সাইদের মতো ঘটনা কটা জানেন বলেন তো আপনারা? আমি খুব জানি না। মানে আগে যখন এরকম দেখতাম উনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, শ্রদ্ধা করি, এখনও করি, কিন্তু সেগুলো সবই এইরকম অকাতরে দুই হাত বাড়িয়ে বুক চিতিয়ে গুলি নিয়ে মরে যাওয়া, এরকম না। অলমোস্ট এটা এক্সাম্পলই নাই অন্য জায়গাতে। তো আমাদের এই জায়গায় ধরেন আপনি আছেন অনুশীলন যুগান্তরে যারা আন্দোলন করেছেন, অগ্নিযুগের কথা বলছি, ব্রিটিশ পিরিয়ডের, তাদের অনেকে জেনে শুনেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন, কিন্তু তাদের ফাঁসির আদেশ হয়েছিল। অথবা শেষ পর্যন্ত বুঝেছেন এখানে আক্রমণ করতে গিয়ে যদি না বাঁচি, অতএব হয় সায়ানাইড সাথে ছিল, কিংবা কোমরের মধ্যে গ্রেনেড বাঁধা ছিল, সেটা এক্সপ্লোড হয়ে গেছে এবং তাতে শেষ হয়ে গেছে। এইখানে যেটা হয়েছে সেটা সত্যি অনন্য। একটা মানুষ এত বড় জায়গায় যায় কেমনে, জীবন দিয়ে দেয় কেন? তার জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে যায়। সে মনে করে এইভাবে বেঁচে থাকার চাইতে আমি একটা ভালো জীবনের জন্য জীবন দিয়ে দিই, আমি পাই বা না পাই, পরবর্তী জেনারেশন পাবে। তাই তো হয়েছে। এবং দেখেন, এই আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগানটা উঠেছে, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ কিভাবে হবে? নতুন বাংলাদেশ কেমন তার বিস্তারিত বিবরণ দেওয়ার দরকার নাই। আমি বলি, খারাপ অনেকগুলো এক্সাম্পল আনেন, বলেন এই খারাপ একটাও চাই না, এর জায়গায় যা কিছু ভালো তা চাই। আমরা ওই রকম একটা দেশ চাই। চাইলেই সাথে সাথে পেয়ে যাব সেরকম তো না। পেতে পারি কখন? নিঃসন্দেহে শেখ হাসিনার মতো হৃদয়হীন একটা শাসনের পতনের পরে ডক্টর ইউনূসের আগমন, ওনার ক্ষমতা গ্রহণ, দায়িত্ব গ্রহণ, এবং উনি যতদিন ধরে যেরকম করে করছেন, মানুষের মধ্যে বিরাট একটা আশা তৈরি করেছে। এই প্রথম 4.5 মাসে সরকার অপ্রিয় এরকম কেউ বলতে পারছি না। কিন্তু অতীতের যতগুলো সরকার আছে, প্রথম দিকে প্রিয় ছিল, তারপরে দেখেন তার জনপ্রিয়তা চলে গেছে, শেষ পর্যন্ত নানাবিধ পরিণতির মধ্যে দিয়ে তাদেরকে চলে যেতে হয়েছে। ডক্টর ইউনূসের এই সময় কতখানি সফল, মানে আমি বলি, কাহিনী বললে না অনেক লম্বা হয়ে যায়, ওটাও একটা বিস্তারিত বক্তব্য রাখা যাবে। কিন্তু এইটুকু আমি বলবো, যা আশা তার কাছে, আমি আমার মতো করে বলি, আমি যতদূর আশা করেছিলাম সেই তুলনায় 10-এর মধ্যে আমি তাকে 4 নম্বর দেব, 5ও দিই না। উনি অসাধারণ মানুষ, কোনো সন্দেহ নেই, সবাই জানি, খুবই সম্মানী, এবং ওনার কোনো ধান্দা নেই, ক্ষমতায় টিকে থাকবেন সেরকম চিন্তা নেই, কোনো রকম ষড়যন্ত্র করছেন না। কথাগুলো যেগুলো বলেন সেগুলো বিশ্বাস থেকেই বলেন, এবং সেটা আচরণও করেন। এই যে মুক্তভাবে কথাবার্তা বলতে পারছি, প্রতিদিনই বলেন, কোনো জায়গাতে সুযোগ পেলি আপনারা কথা বলেন, আমাদেরও সমালোচনা করেন। সমালোচনা না করলে আমরা সংশোধিত হব কীরকম করে? এবং সমালোচনার জন্যে কেউ জেলে গেছেন, কেউ নিগৃহীত হয়েছেন, হয়নি 4.5 মাসে, বা প্রায় 5 মাস তো হয়ে গেল। এই অবস্থার মধ্যে উনি চাচ্ছেন কি একটা ভালো নির্বাচন হোক। আমরাও তাই চাই, আমাদের লড়াইটাও তাই ছিল, একটা কোয়ালিটি ইলেকশন যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে, যেই নির্বাচনের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা পরবর্তী গণতন্ত্রের ঘরে প্রবেশ করতে পারবো, আরও উন্নত জায়গায় যেতে পারবো। সেই কাজ করার জন্যই চেষ্টা করছি। এইখানে আমার কথা। ডক্টর ইউনূস ধরেন, আমি তো 10-এর মধ্যে 4 দিলাম, কিন্তু একটা ইলেকশনটা যদি করে ফেলতে পারেন, ইলেকশন তো হবেই, আজ হোক কাল হোক,
ভালো হোক মন্দ হোক, যত ভালো চাইছি তত ভালো না হোক, তার চাইতে কম হোক, অথবা যেরকম চাইছি সেরকম ভালো ইলেকশন হোক, ইলেকশন হবেই এবং সরকার বদলাবেই। তখন আমি মনে করি দ্য জার্নি স্টার্টস। আমাদের যে অভিযাত্রা সেটা মূলত ওই সময় শুরু। এখন তো এটা অন্তর্বর্তী সময়। অন্তর্বর্তী সময় কতদিন হবে? 1.5 বছর বা 2 বছর ধরে উনি যেরকম করে বলছেন, ওইটা নিয়ে কারো কারো উষ্মা থাকতে পারে, কেউ কেউ অপছন্দ করছেন, কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ ভেরি লজিক্যাল। এই কারণে যে উনি যখন বলেন যে আবার ভোটার লিস্ট তৈরি করতে তো 6 মাস লাগবে, আমি মনে করি ঠিকই লাগবে। যখন সংস্কারের কথা বলেন এবং বলেন সবাই তো মিলতে হবে, আমি এখানে আপনাদের এখানে আসবার আগে একটা সভায় গেলাম, তারা সবাই হাজার হাজার লোক রেস করছে, বলছেন এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে দেব না, কোরআন শরীফ হবে আমাদের কনস্টিটিউশন। শুনলে ভালো লাগে না? কোরআন শরীফের প্রতি কত বড় তাদের নিবেদন। কিন্তু কোরআন শরীফ কি আমাদের কনস্টিটিউশন হবে? তাহলে আমরা আলাদা করে কনস্টিটিউশন বানালাম কেন? আমরা যে এখন কনস্টিটিউশনটা আছে এখন পর্যন্ত, যেটা মেনে সরকার চলছে, সেটা কোরআন শরীফ তো নয়। নতুন যে নির্বাচন, সেই নির্বাচন কি আবার তারপরে কোরআন শরীফকেই কনস্টিটিউশন বলবে? তাহলে তো কনস্টিটিউশন নিয়ে এই যে সংসদ কমিশন গঠন করলো, এটা দরকারই ছিল না। ভাববেন, অনেক কথা আছে সময়ের মধ্যে বললে মানুষ ভুল বোঝে, আবার অনেক কথা আছে সময় পরিবেশ পরিস্থিতি বুঝে বললে মানুষ যুক্তিসঙ্গতভাবে গ্রহণও করতে পারে। আমি এটা বলতে চাইছি, এক একজন এক একটা বলবেন। আমাদের মতো বিভাজিত সমাজ কম আছে। আমাদের এই বিভাজিত সমাজে যখন ডক্টর ইউনূস বলেন বা আমরাও বলি সংস্কার করবেন, কিন্তু সবার সম্মত সিদ্ধান্তে, তার বাইরে যেতে পারবেন না। তো সর্বসম্মত সিদ্ধান্ত মানে কনসেনসাস কয়টা ব্যাপারে হবে? আমি তো দেখি মেজরিটি ব্যাপারে আমাদের ডিফারেন্স এত 180 ডিগ্রিজ, আপনি ওটা এক করতে পারবেনই না। তারপরে যে ভিত্তিতে নির্বাচন হলো বলা হচ্ছে, এরপরে যে সংসদ আসবে, যে সরকার আসবে, তারা ধীরে ধীরে অন্যান্য কাজগুলো করবে।